সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহার পূর্বে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। তার ভাষণের অনেকগুলো শব্দ, বিষয়বস্তু, বাক্য, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার শব্দচয়ন সবকিছু সারা বাংলাদেশে বিতর্কের তৈরি করেছে। এবং অবাক করার ব্যাপার হলো যে এই বয়োবৃদ্ধ প্রাজ্ঞ মানুষটি, অর্থাৎ জীবনের ৮৬ বছর তিনি শুধু শিখেছেন। এই প্রাজ্ঞ মানুষটি তার জীবনের যে সফলতা, সেই সফলতার মূল হাতিয়ার হলো কথা বলা। তিনি কথা বলতে পছন্দ করেন, কথা বলেন এবং কথা বলাটাকে একটি শিল্পে পরিণত করেছেন। এবং তার জীবনের যত অর্জন, প্রায় সব অর্জনই কিন্তু এই কথা বলার মাধ্যমে। কিন্তু রাজনীতিতে আসার পর তিনি যে কথা বলছেন, সেই কথা প্রায় সব ক্ষেত্রে তার জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। যে কথা দিয়ে তিনি নোবেল জয় করেছেন, যে কথা দিয়ে তিনি মার্কিন এলিট সোসাইটি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার রাজনীতি, অর্থনীতি, চিত্রকর, শিল্পী, সাহিত্যিক, বোদ্ধা সমাজ সকলের হৃদয় মন জয় করে তিনি এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার অর্থ এবং তার জ্ঞান, তার সুনাম এবং তার স্বাস্থ্য সব মিলিয়ে সৌভাগ্য তাকে যেভাবে তার সারাটা জীবন তার নিকট ধরা দিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে সেই জিনিসগুলো তার জন্য রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। অর্থাৎ তার যে খ্যাতি, তার যে দ্যুতি, কিংবা তার যে নেম, কিংবা তার যে ফেম, এইগুলোর কারণে মানুষ তাকে নিয়ে আকাশ কুসুম কল্পনা করে আসছিল। এবং রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতায় কোথাও কোনো আলাদিনের চেরাগ নেই। এখানে জাদু বলতে কিছু নেই, বান বলতে কিছু নেই, টোনা বলতে কিছু নেই, তাবিজ কবাজ কিচ্ছু নেই। এখানে পুরোটাই যুদ্ধ, পুরোটাই একেবারে জীবন যুদ্ধ। এখানকার যে বাস্তবতা, এই বাস্তবতার সঙ্গে পৃথিবীর অন্য কোনো বাস্তবতার, যাকে বলা হয়, মিল নেই। রাজনীতির যে প্রাপ্তি খুবই সাময়িক, কিন্তু এটার যে অপ্রাপ্তি, এটার যে বেদনা, এটার যে কষ্ট, এটি সারাটা জীবন মানুষকে বয়ে বেড়াতে হয়। এবং যদি বেশি ব্যর্থ হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই রাজনীতির ব্যর্থতা মাথায় করে মানুষকে মরতে হয়। যেমন ধরেন মীর জাফর, তিনি কি করেছেন? রাজনীতি করেছেন। খন্দকার মোশতাক কি করেছেন? রাজনীতি করেছেন। আবু জেহেল, আবু লাহাব কি করেছেন? রাজনীতি করেছেন। ফেরাউন কি করেছেন? রাজনীতি করেছেন। হামান একই অবস্থা। চেঙ্গিস খান, হালাকু খান, রাজনীতি। তারা যদি রাজনীতি না করতেন তাহলে তাদের যে অর্থ ছিল, বিত্ত ছিল, যা কিছু ছিল, এবং উত্তরাধিকার সূত্রে তারা যা পেয়েছিলেন সেটি দিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তাদের জমানাতে তারা ঘুরতে চাইতেন, বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিতেন, তাহলে তারাও বিশ্বে টলস্টয়, কনফুসিয়াস, সক্রেটিস, কিংবা ধরেন পিথাগোরাস, তাদের মতোই বিখ্যাত হয়ে তারা মরতে পারতেন, ইভেন বেটার দ্যান দ্যাট। কিন্তু যেই মুহূর্তে রাজনীতিতে চলে এসেছেন, অমনি তাদের যে জ্ঞান, গরিমা, দার্শনিকতা, প্রায় সবকিছু তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উত্থান, সারা জীবনের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি এই সময়টিতে এসে তার সেই বক্তব্যের কারণে, তার কথার কারণে, বডি ল্যাঙ্গুয়েজের কারণে, তার মাইন্ড সেট আপ কারণে, তার চিন্তা এবং চেতনার কারণে সব কিছু তার বিরুদ্ধে চলে গেছে। তিনি এখন যা বলেন প্রায় সব কিছু ট্রল হয়। এবং তার মতো একজন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, যেভাবে আমাদের সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে, যেভাবে তাকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এটির রেশ থেকে যাবে আরও বহু বহু বছর। এর কারণ হলো যে বাঙালি বা পৃথিবীর যে কোনো জাতির সম্প্রদায় একবার যদি কেউ অবজ্ঞা করতে শিখে, তাহলে সে আজ যে অবজ্ঞা করতে শিখলো, আজ যে গালি দিতে শিখলো, আজ যে গালি শুনতে সে অভ্যস্ত হয়ে গেল, অন্তত দুটো জেনারেশন এই অভ্যাস দ্বারা পরিচালিত হবে। আমাদের এই সমাজে যারা গালাগাল দিচ্ছেন, সেফায়েতুল্লাহ সেফু, এখন আমি শুনছি, আমার স্ত্রী শুনছে, বিনোদনের জন্য শুনছি, কিন্তু নিজের অজান্তে আমাদের যে জেনারেশনটা বা আমাদের মুখ দিয়ে কখন এই কথা বের হয়ে যাবে, তার প্রেক্ষিতে আমাদের যে জেনারেশন, সেটা আমাদের সন্তান হোক, নাতি পুতি হোক, তারাও ঠিক এই বাজে শব্দগুলো শিখে যাবে। ফলে এই জেনারেশনটা কিন্তু এভাবে চলবে। একই রূপে আমরা ধরুন মানুষকে, বড় মানুষকে সম্মান করি এবং বড় মানুষ সম্পর্কে বাজে কথা বলি না। এভাবেই ৬০-এর দশক, ৭০-এর দশক, ৮০-এর দশক, এমনকি ৯০-এর দশকে আমরা জেনে এসেছি, বুঝে এসেছি সম্মানিত লোককে সম্মান করতে হবে। কিন্তু এই ২০২৫ সনে এসেছে, আমাদের অবস্থা হলো যে আমরা সবাইকে বাজে ভাষায় গাল দিচ্ছি, সবাইকে অসম্মান করছি এবং
মানুষের মধ্যে যারা কর্ম দিয়ে একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন তাদেরকে নিচে নামিয়ে একেবারে তেলাপোকার মতো তাদেরকে বানিয়ে দিচ্ছি। এবং এই যে প্রবৃত্তি আমাদের জন্ম নিচ্ছে এটাও আগামী ২ জেনারেশনকে ভোগাবে। ফলে এই অশান্ত সময় যারা কোর্ট কাছারিতে লাথি খাচ্ছেন, গুঁতো খাচ্ছেন, ডিম ছোঁড়ার শিকার হচ্ছেন, অপমানিত লাঞ্ছিত হচ্ছেন, মূলত এখন আমরা যারা আছি অক্ষত তাদের জন্য তারা এই রাস্তাটা তৈরি করে দিলেন। কিংবা যারা এই কাজ করেছেন তাদেরকেও আগামীতে এই ধরনের একটা পরিণতি ভোগ করতে হবে। তো কাজে এই অস্থির সময় যা কিছু ঘটছে প্রায় সব কিছুই এই বর্তমান সময়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আগামী দিনে এর পরিণতি ভোগ করতে হবে। তা না হলে আমরা যেভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথাবার্তা বলছি, এতেও আমরা আগস্ট মাসের ৫ তারিখের আগে কল্পনাই করতে পারতাম না। শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক রহমান থেকে শুরু করে রাজনীতির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এমনকি জামাতের আমির, তাকে নিয়ে আমরা কখনো অসম্মানজনক, অশালীন, অশ্রাব্য কোনো কথা বলিনি। কিন্তু এখন কি হচ্ছে? এখন পাইকারি হারে আমরা সবাইকে যে ভাষায় গালাগাল দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসও তার মধ্যে পড়ে গেছেন। আমরা অল্প কিছুজন হয়তো শালীনতা বজায় রেখে তাকে মানে তার মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমরা কিছু কথাবার্তা বলছি। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। তো যেটা বলছিলাম যে তিনি সেই যে তার যে বক্তব্যের কারণে তিনি সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। আবার সেই বক্তব্যের কারণেই তিনি এখন নিন্দিত হচ্ছেন। তিনি যে কয়বারই মিডিয়ার সামনে কথা বলেছেন দেশে কিংবা বিদেশে, দেশি পত্রিকা অথবা বিদেশি পত্রিকা, দেশি সম্পাদক অথবা বিদেশি সাংবাদিক যাদের সঙ্গে কথা বলেছেন, সব কথাগুলোই বিতর্ক তৈরি করেছে। তার প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে এবং তার যে গুরু গাম্ভীর্য, ভাব গাম্ভীর্য ছিল সেই ভাব গাম্ভীর্য দূর করে তাকে একজন বেহিসাবি মানুষ, অসংযত মানুষ, তারপরে তিনি চিন্তা ভাবনা করে কোনো কাজ করেন না বলেই আমাদের কাছে সেটা মনে হয়েছে। সেই ধরেন আপনি নুরুল কবির সাহেবের সঙ্গে তার যে সাক্ষাৎকার, মতিউর রহমান সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার, প্রথম আলোর মাহফুজ আনামের সাথে তার সাক্ষাৎকার, বিবিসি, সিএনএন, অন্যান্য যে সকল ইভেন সম্প্রতি তিনি যে আ জাপান সফর করে এলেন এবং সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন প্রায় সব কিছুই তার জন্য বুমেরাং হয়ে গেছে। তিনি যে কয়বার জাতির সামনে ভাষণ দিয়েছেন, এমন কোনো ভাষণ নেই যেটা বিতর্ক তৈরি করেনি। তিনি চট্টগ্রামে গেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন। তিনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গাদের অনুষ্ঠানে গেছেন, কথা বলেছেন এবং তার সব কথাগুলোই এখন তার জন্য তীর হয়ে তার দিকে ধেয়ে আসছে। যা বলছিলাম, জাতির উদ্দেশ্যে এই সময় তার এই ভাষণটা দেওয়ার দরকার ছিল না। আর দরকার হলেও তিনি যদি ২-৩ মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করতেন, তাহলে ক্ষতি ছিল না। কিন্তু তিনি একটা নাতিদীর্ঘ বক্তব্য দিলেন এবং সেই বক্তব্যে অনেকগুলো বিষয় অবতারণা করলেন, যা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে বিএনপি ফেটে পড়ছে। তার বক্তব্যকে অশালীন, অশ্রাব্য এবং ভব্যতাহীন বলে বর্ণনা করছে। তার সঙ্গে, সঙ্গে আবার তার বক্তব্যের মধ্যে শব্দ চয়নের ক্ষেত্রে অসতর্কতার কারণে অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি, এটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ানক এবং এ যাবৎকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে যে গুরুতর পরিণতির আমরা আশঙ্কা করছি, তার মধ্যে তার এই বক্তব্যটি সবচেয়ে বেশি আগামী দিনে তাকে এবং তার সরকারকে ভোগাবে। তিনি বর্তমান যে অর্থনীতির দুরবস্থা, শাসন ব্যবস্থার দুরবস্থা, তার যে সকল ব্যর্থতা রয়েছে, সবকিছুর জন্য তিনি বিগত সরকারের কর্মকাণ্ডকে দায়ী করার চেষ্টা করছেন অ্যাজ লাইক বিফোর। মানে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, অন্যান্য যারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন, তারা সবাই যে কাজটি করেছেন, তারা হলেন সাধ্য হতে তুলের বেশি। তাদের সফলতার শেষ নেই, আর যত ব্যর্থতা সেটা হলো সাবেক সরকারের কারণে অথবা বিরোধী দলের কারণে অথবা রাজপথে যারা আন্দোলন করছে, ছাত্র হোক, জনতা হোক, তাদের কারণে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, তিনি ক্ষমতায় এসেছেন। তার কাছ থেকে তো আমরা এরকম ভাষা, এরকম শব্দ, এরকম কথা আশাই করতে পারি না। আমরা তার কাছ থেকে আশা করব জন এফ কেনেডির মতো বক্তব্য, তার কাছ থেকে আশা করব রোনাল্ড রিগানের মতো বক্তব্য। তিনি হেসে, হেসে কথা বলবেন। তার কাছ থেকে আশা করব ইন্দিরা গান্ধী অথবা ধরুন মার্গারেট থ্যাচারের মতো বক্তব্য, ইভেন নেলসন ম্যান্ডেলার মতো বক্তব্য। কিন্তু এ কি? তিনি যে সকল কথাবার্তা বলছেন, যে সকল কর্মকাণ্ড করছেন, এ তো শেখ হাসিনার কর্মকাণ্ডকে ম্লান করে দিচ্ছে রীতিমতো। শেখ হাসিনাকে এখন মানে কি বলে আপনি ডাকবেন? এটা নিয়ে এখন আমরা খুব কনফিউশনের মধ্যে রয়ে গেছি। এনিওয়ে, তো তিনি সেই সাবেক সরকারের যে ব্যর্থতা এগুলো বলতে গিয়ে তিনি বলেছেন যে আ পলাতক প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনাকে যদি তিনি পলাতক প্রধানমন্ত্রী বলেন, ইট মিনস শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনো এবং তিনি পালিয়ে আছেন। দেখেন তো বিষয়টা কতটা গুরুতর। তিনি যদি বলতেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, গদিচ্যুত হয়েছেন এবং জনতার রোষে তিনি প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন।
এই বক্তব্যটি না বলে তিনি যখন বললেন পলাতক প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত আকারে, তাহলে ব্যাপারটা হলো একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখনও আছেন। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তিনি অবস্থার প্রেক্ষিতে তিনি পালিয়ে আছেন। অতীতের অনেক ঘটনা ঘটে। সিংহাসন ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যান অনেক রাজা, অনেক বাদশাহ। তারপর আবার সে সিংহাসন দখল করেন। অনেকে নির্বাসনে চলে যান। নির্বাসনে গিয়ে তিনি নির্বাসিত সরকার গঠন করেন। যেমন একসময় রাম নির্বাসনে গিয়েছিল। তো রামের যে সৎ ভাই, বোমাত্র ভাই ভারত, তিনি সেই সিংহাসনে বসতেন না। সিংহাসনের উপরে তার যে দাদার খড়ম রেখে তিনি নিচে বসে রাজ্য শাসন করতেন। এটা তো রয়েছে। এরকম অনেকে ১০ বছর ২০ বছর নির্বাসনে থেকেছেন, কিন্তু তার সিংহাসন অক্ষত থেকেছে। তো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে স্লিপ অফ টাং বা শব্দ চয়নের ভুল, তিনি এই কথা ইচ্ছা করে বলেছেন নট লাইক দ্যাট। কিন্তু এটার যে রেশ রাজনৈতিক অঙ্গনে বহুদিন পর্যন্ত, এই রেশের যে নেতিবাচক দিক, এটি সরকারকে ভোগাবে আর আওয়ামী লীগকে উজ্জীবিত করবে। এর কারণ হলো আওয়ামী লীগ প্রথম দিকে তারাও বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, তিনি চলে এসেছেন, আবার একটা নতুন নির্বাচন দেওয়ার কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা কিন্তু আওয়ামী লীগ বলেছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা বলছে আমরা পদত্যাগ করিনি, আমরা কৌশলগত কারণে সেখানে চলে এসেছি, আমরা এটা আছি, আমরা এখনও বৈধ প্রধানমন্ত্রী। এই বিষয়গুলোকে যদি মনের মধ্যে রেখে এটার একটা কাউন্টার ন্যারেটিভ ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করতে পারতেন এবং বলতে পারতেন, তাহলেই তার যে বাগ্মিতা এবং তার যে প্রত্যুৎপন্নমতিত্ব, এটি সর্বজনগ্রাহ্য হতো। কিন্তু তিনি সেটা না করে তিনি এই যে কথা বলতে গিয়ে নিজের অজান্তে তার মুখ দিয়ে যে শব্দটি তিনি বের করে ফেললেন, আগামী দিনে এই শব্দমালা যেন তার জন্য বুমেরাং না হয়। এজন্য আল্লাহর দরবারে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।